বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ তৃতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সংস্কৃত বিষয়ের দণ্ডী রচিত রাজবাহন চরিতম নামের একটি গদ্যাংশ পাঠ্য আছে। সেই গদ্যাংশটা নিয়েই আজকে আমাদের ক্লাস। সম্পূর্ণ ক্লাস করবে, আশা করছি ভালো লাগবে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। এই গদ্যাংশটি অর্থাৎ রাজবাহন চরিতম অত্যন্ত একটি জটিল লেখা, তো সেটাকে বোঝার অত্যন্ত সময় নিয়ে বোঝার অন্তত দরকার আছে। ভিডিওটি একটি দীর্ঘ হতে পারে, ভিডিওটি একটু দীর্ঘ যাবে কারণ অনেকটা বড় টেক্সট আছে, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। তো আমরা প্রথমে ভিডিওতে এই তোমাদের রাজবাহন চরিতম যে পাঠ্যাংশটি, তার প্রারম্ভিক যে আলোচনাগুলি, কবি পরিচিতি, লেখক পরিচিতি এবং উৎস, এইসব সম্পর্কে একটু জেনে নেব এবং তারপরে আমরা মূল টেক্সটে প্রবেশ করব। তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই টেক্সট বইটাকে নিয়ে রাখবে সাথে, যাতে তোমাদের এই ক্লাসটাতে বুঝতে কিন্তু সুবিধা হবে। প্রথমেই আসি এই যে পাঠ্যাংশটি, তার পরিচিতি সম্পর্কে। কবি দণ্ডী সংস্কৃত সাহিত্যের একজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক বা নক্ষত্র বলা চলে। তিনি অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তার কাব্যাদর্শ, অবন্তী সুন্দরী কথা এবং রাজবাহন চরিতম, এই তিনটি সাহিত্যিক নিদর্শন আমরা পেয়েছি। এই তিনটি নিদর্শনের মধ্যে তিনি তার কাব্য প্রতিভা বা কবিত্ব প্রতিভার অত্যন্ত প্রমাণ তিনি দিয়ে গেছেন যে তিনি অত্যন্ত একজন ভালো লেখক, ভালো মানের লেখক ছিলেন। আজকে আমাদের পাঠ্য রাজবাহন চরিতম। এই যে পাঠ্যাংশটা তোমাদের রয়েছে একটি স্বল্প অংশ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, কবি দণ্ডী রচিত একটি আখ্যায়িকা শ্রেণীর কাব্য আছে, সেটার নাম হচ্ছে দশকুমার চরিতম। 10 জন কুমারের, রাজকুমারের কাহিনী সেই কাব্যগ্রন্থটার মধ্যে, গল্প গ্রন্থটার মধ্যে বা গদ্যাংশ গ্রন্থটার মধ্যে বলা আছে। 10 জন রাজকুমার। সেই যে দশকুমার চরিতম বইটি, তার 3টি ভাগ আছে: পূর্ব পাঠিকা, মূল খণ্ড আর উত্তর পাঠিকা। সেখানে পূর্ব পাঠিকার মধ্যে 8টা উচ্ছ্বাস, তার মধ্যে প্রথম উচ্ছ্বাস থেকে, অর্থাৎ একদম দশকুমার চরিতমের প্রথম যে অংশটুকু, সেই অংশটুকুই তুলে ধরা হয়েছে তোমাদের রাজবাহন চরিতম নামে, এখানে দেওয়া হয়েছে। এবার প্রসঙ্গত নাম যেহেতু রাজবাহন চরিতম, তাহলে প্রশ্ন আসে রাজবাহনটাকে। এই যে রাজবাহন চরিতম, রাজবাহন জিনিসটা কি? এখানে রাজা রাজবাহনের কথা এখানে তুলে ধরা হয়েছে। এখানে 3জন চরিত্র তোমরা দেখতে পাবে মুখ্যত তোমাদের এই পাঠ্যাংশতে। 2জন মুখ্য আর একজন একটু গৌণ। একটা হচ্ছে রাজা রাজবাহন, একটা হচ্ছে রানী অবন্তী সুন্দরী এবং চন্ডবর্মা নামের একজন রাজা। রাজা রাজহংসের পুত্র ছিল রাজবাহন। সে কোনো কারণবশত ঘুরতে ঘুরতে তার প্রিয়তম বা প্রিয়তমা অবন্তী সুন্দরীকে নিয়ে একটা জায়গায় সে রয়েছে। সেটা কোথায় না, রাজা চন্ডবর্মার অন্তপুর, রাজধানীর মধ্যে কোনো একটা জায়গায়। সেখানে তারা একটা বসে রয়েছে এবং রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবনের কাহিনী শোনাচ্ছে, নানা রকম গল্প, চতুর্দশ ভুবনের বিভিন্ন বৃত্তান্ত শোনাচ্ছে। এমন সময় তাদের ঘুম চলে আসে, তারা ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে পড়ে তারা স্বপ্নে একটা বিবরণ দেখে, সেগুলো আমি যখন টেক্সট পড়াবো সেগুলো বলবো, এত বিস্তারে যাচ্ছি না। তো সেই বিবরণ শুনে তাদের হঠাৎ ঘুম ভেঙে যায়। তারা দেখতে পায় যে তাদের পা গুলো শিকলে বাঁধা, এবং সে এই নিয়ে একটা বিশাল বৃত্তান্ত রয়েছে। তো মূলত এখানে তোমাদের পড়তে পারে যে এটার উৎস কি, বলে দিয়েছি। রাজবাহনকে, রাজবাহন হচ্ছে রাজা রাজহংসের পুত্র রাজবাহন, তার বন্ধু পুষ্পোদ্ভব, এইসবের একটু উল্লেখ তোমরা পাবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপর আমরা আর দেরি না করে মূল টেক্সটে প্রবেশ করব। তোমরা অবশ্যই রিডিংটাকে ভালো করে দেখবে। শ্রুত্বা, প্রথমে দেখো, শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা। এই কথাটাকে ভাঙলে ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা। শ্রুত্বা তু, শ্রুত্বা কথা শ্রু ধাতু থেকে এসছে। শ্রু ধাতু কথার মানে হচ্ছে শোনা। তু সেই, ভুবন বৃত্তান্তম, কোন ভুবন বৃত্তান্ত না, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত। চতুর্দশ ভুবন বলতে আমাদের ভারতীয় সাহিত্যে ভুবন বলতে চতুর্দশ ভুবনকে ধরা হয়, 14টি ভুবন আছে। ভুবন অন্তরিক্ষ, ভুবন, এইরকম যে কথা আর কি। তো এখানে রাজা রাজবাহন তার প্রেমিকা বলতে পারো বা স্ত্রী সম্ভব আর কি, স্ত্রী হবে এমন অবন্তী সুন্দরী, যিনি রমণী শ্রেষ্ঠ, তাকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শোনালো এবং সেটা শুনলেন কে না, রানী অবন্তী সুন্দরী এখানে শুনলেন। এখানে তো একটা কথা বলা আছে যে উত্তমাঙ্গনা। উত্তমাঙ্গনা কথাটা মানে হচ্ছে রমণী শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ রমণী? রমণী কাকে বলে না, মনে করো কারোর পত্নীকে রমণী বলা হয়, তাহলে শ্রেষ্ঠ রমণীকে না, শ্রেষ্ঠ বীরের পত্নী যে সেই, তাই তো।
তাহলে এখানে রাজবাহনকে একজন শ্রেষ্ঠ বীর রাজা হিসেবে ধরা হয়েছে, এবং আমাদের এখানে যে অবন্তী সুন্দরী তাকে উত্তমাঙ্গনা বলা হয়েছে। তাহলে শ্রুত্বা তু ভিবন বৃত্তান্ত উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী স্মিত মিদ ভাষত। বিস্ময় বিকশিতাক্ষী মানে কি, মানে বিস্ময়, বিস্ময়ের সাথে, বা আমরা বিস্ময় মানে কি বলবো, অবাক হয়ে, হ্যাঁ, বিকশিতাক্ষী মানে উৎফুল্ল নয়নে, বা কি বলবো, চোখে, নয়ন কথার মানে চোখ, অক্ষী কথার মানেও চোখ, তো সেই বিস্ময়ের সাথে বড় বড় চোখ করে সস্মিত, সস্মিতম বলতে মৃদু হেসে, স্মিদ ভাষত বা সস্মিত ইদম ভাষত, এখানে সন্ধি করলে সস্মিত ইদম ভাষত, এরকম কথাটা হবে। হালকা হেসে বলল। অভবত ভাষত আছে এখানে, এখানে ভাষত অভাষত কথাটার সন্ধি বিচ্ছেদ করলে হবে। তাহলে সম্পূর্ণ এই লাইনটাকে আমরা যদি পড়ি আরেকবার, কি দাঁড়ায় না, শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সস্মিতম ইদম অভাষত। বীরশ্রেষ্ঠ রমণী বা শ্রেষ্ঠ রমণী অবন্তী সুন্দরী তিনি চতুর্দশ ভুবনের বৃত্তান্ত রাজবাহনের কাছ থেকে শুনলেন, এবং শুনে বিস্ময়ে তিনি অবাক হয়ে বড় বড় চোখ করে হালকা হেসে বললেন, দয়িত তৎ প্রসাদাদ্য, অর্থাৎ আপনার এই যে, মানে প্রসাদ কথার মানে কি, যে আপনার অনুগ্রহে আপনি যে এই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শোনালেন, কাকে বলছেন না, রাজবাহনকে বলছে, রাজা রাজবাহনকে। যে দয়িত অর্থাৎ হে প্রিয়তম, আপনি এই যে আমার প্রতি অনুগ্রহ দেখালেন, অদ্য সেটাতে আজ মে চরিতার্থ শতবৃত্তি, অর্থাৎ আজকে আমার শতবৃত্তি বা শ্রবণ যন্ত্র অর্থাৎ শোনা নামক এই যে কর্মটা আজকে আমার সার্থক হলো। অদ্য মে মানসী, আজকে আমার মন থেকে বা আমার মনে, তমহ মানে তম মানে কি অন্ধকার, তমোপয়ঃ ত্বয়া, তমোপয়ঃ ত্বয়া দত্ত জ্ঞান প্রদীপ, এই কথাটাকে ভাঙলে, এই টেক্সটটা পড়বার সময় তোমরা সকলেই কিন্তু খাতায় অনেক সন্ধি বিচ্ছেদ পাবে, সেই সন্ধি বিচ্ছেদ গুলোকে কিন্তু অবশ্যই লিখবে, না হলে সঠিক উচ্চারণ করতেও পারবে না, মানে বলতেও পারবে না, ঠিক আছে। এর ফল কি হবে না, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তোমরাও গুলিয়ে যাবে। কারণ কবি দণ্ডির লেখা যে কোনো মানে লেখক যেটা আছে, যেমন অবন্তী সুন্দরী কথা আছে, তোমাদের রাজবাহন মানে দশকুমার চরিতম যেটার পাঠ্য চলছে এখন, এই সবগুলোতেই প্রচুর সন্ধি মানে যুক্ত পদ তোমরা পাবে। কবি দণ্ডির রচনা স্টাইলই এরকম ছিল। তারপর দেখো, অদ্য মে মানসী, আজকে আমার মনে তমহপয় ত্বয়া দত্ত জ্ঞান প্রদীপম প্রদীপহ, অর্থাৎ আজকে আমার মনে আপনি অন্ধকার বিনাশ করলেন বা অন্ধকারকে হাঁটিয়ে দিলেন, তম কথার মানে অন্ধকার, দত্ত জ্ঞানে প্রদীপহ, এবং আমার মনে জ্ঞানের প্রদীপ প্রজ্বলন বা প্রদীপ জ্বালিয়ে তুললেন। কার মনে, কে বলছে কথাটা, অবন্তী সুন্দরী। কাকে বলছে, রাজা রাজবাহনকে বলছে। কেন বললো যে জ্ঞানের প্রদীপ জ্বালানো হলো, না এই যে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শোনানো হয়েছে, রাজবাহন শুনিয়েছে, সেটার দ্বারা অবন্তী সুন্দরীর মনে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো অনেক কি বলবো পরিষ্কার হয়েছে, যার জন্য সে অনেক জ্ঞান পেয়েছে এবং অনেক অন্ধকার তার মন থেকে দূর হয়েছে। পক্কম ইদানিম তৎ পাদ পদ্ম পরিচর্যা ফলম। পক্কম ইদানিম, ইদানিম কথার মানে হচ্ছে এখনই বা এই মুহূর্তেই। পক্কম, পক্কম মানে হচ্ছে পরিপক্ক হওয়া বা পেকে যাওয়া। আমরা বলি না যে আমটা পেকেছে, পেকেছে মানে কি, খাওয়ার যোগ্য হয়েছে, পরিপক্ক হয়েছে, ঠিক সেরকম যে পক্কম ইদানিং তৎ পাদ পদ্ম পরিচর্যা ফলম, অর্থাৎ আমার এই মুহূর্তে আপনার পাদ পদ্ম পরিচর্যা ফলের যে ফল, সেই ফল আমি মানে পরিণতি ফল আমি পেলাম। কার পাদ পদ্ম পরিচর্যা ফল, রাজা রাজবাহনের পাদ পদ্ম পরিচর্যা ফল। এখানে পাদ পদ্ম বলতে কি বোঝানো হচ্ছে, পাদ কথার মানে হচ্ছে পা, আর পদ্ম মানে যেহেতু রাজা সম্মানীয় ব্যক্তি, তাই তার পাকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই পাদ ও পদ্ম কথা বলা হয়েছে। এবং পরিচর্যা ফলম বলতে তার পা কেউ সেবা করে, পা ধুয়ে দেয়, সেরকম কথা নয়। আগেকার দিনে যারা রাজা ছিলেন এবং এখনো মানে স্বামীদেরকে একটা গুরুজন বা একজন বিশিষ্ট ব্যক্তি মনে করা হয় স্ত্রীদের কাছে। তো স্ত্রীরা সবসময়ই স্বামীদের সেবা করে, মানে বিভিন্ন ধরনের তাদের মানে পা ধুয়ে দেয়, তখনকার দিনে রাজাদের মানে তারা সেবা করতো, তো সেই সেবার ফল আজকে সে পেয়েছে, এরকম বলা হচ্ছে। অস্য চ তৎ প্রসাদস্য কিম উপকৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম। অস্য চ বলছে আজকের এই যে আপনি উপকার আমার করলেন, ঠিক আছে, তৎ প্রসাদ তৎ
মানে এই এই মানে এই যে প্রসাদ, মানে আপনি যে আজকে আমাকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত বললেন, এখান থেকে যে আমি এত জ্ঞান পেলাম, আমার অন্ধকার দূরীভূত হলো মনের মধ্যে, তৎ প্রসাদস্য কিম উপকৃত্য প্রত্যুপকৃবতী ভাবেম, অর্থাৎ আপনার এই উপকারের কি প্রত্যুপকার আমি করতে পারি বা করব, সেটা অবন্তী সুন্দরী বলছে। এই উপকারের প্রত্যুপকার বলতে তোমরা কি বোঝো? মনে করো তুমি কাউকে একটা পেন দিয়েছো, সে তোমাকে একটা প্রশ্নের নোট দিল, এরকম মানে তুমি তাকে একটা উপকার করলে, সে তোমাকে অন্যভাবে আরেকটা উপকার করলো, এটাকে বলা হয় উপকারের প্রত্যুপকার। তো সেটাই এখানে অবন্তী সুন্দরী বলছে রাজা রাজবাহনকে, যে আপনি যে আমার এত উপকার করলেন, এত জ্ঞান আমি জানতে পারলাম আপনার জন্য, তো এর প্রত্যুপকার আমি কি করতে পারি। দিয়ে বলছে দেখো, যে অভবদিয়ম, অর্থাৎ আপনার নয়, হি নয় বকিঞ্চিত, অর্থাৎ আমার এরকম কোনো জিনিসই নেই, বা আমার এরকম কোনো জিনিসই নেই মত সম্বন্ধম, অর্থাৎ যেটা আপনার নয়। তাহলে এখানে মানে এখনকার দিনেও আছে, দেখবে যে স্বামী এবং স্ত্রী এক ধরা হয়, অর্থাৎ স্বামীর যা স্ত্রীরও তাই, স্ত্রীর যা স্বামীর তাই, তাই না? তো সেটাই এখানে অবন্তী সুন্দরী বলছে, যে আমার তো সেরকম কিছু নেই যে আপনাকে আমি কিছু দেব, তো আমার যা আছে সেগুলো আপনারই, আপনার যা আছে সেগুলো আমারই, তাই আমার আলাদা করে দেওয়ার মতন কিছু নেই। ঠিক আছে। ইতি জলপান্তি প্রিয় রসি রূঢ় রাগ রসিতং, অর্থাৎ এই রকম জলপন্থী, জলপন্থী বলতে বলতে বলতে, প্রিয় রসি, প্রিয়তমের বুকে মাথা রেখে, প্রিয়তম বলতে অবন্তী সুন্দরী রাজবাহনের বুকে মাথা রেখে, রূঢ় রাগ রসিতং, অর্থাৎ রূঢ় রাগ রসিতং কথার মানে হচ্ছে যে গভীর, কি বলবো, অনুরাগ, মানে গভীর অনুরাগে মণ্ডিত, অর্থাৎ আপ্লুত হয়ে চক্ষুল্লাসান্তি সুম্বাস্পা, ঘুমিয়ে পড়লো। চক্ষু অর্থাৎ উল্লাসান্তি, অর্থাৎ উল্লাসযুক্ত নয়নে বা চোখে ঘুম চলে এলো তাদের, এবং তারা ঘুমিয়ে পড়লো। তাহলে এখানে এই প্রথম স্ট্যান্ডার্ডে আমরা কি পেলাম, যে রাজা রাজবাহন তার রমণী শ্রেষ্ঠ অবন্তী সুন্দরীকে কি করছিলেন না, চতুর্দশ ভুবন বৃত্তান্ত শোনাচ্ছিলেন, এবং সেই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরী খুবই আপ্লুত হয়ে বিস্ময়ের সাথে রাজা রাজবাহনকে কি বলল, যে আজকে আমার শ্রবণ যন্ত্র সার্থক হয়েছে, আমার জীবনে শোনার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শোনা, মানে কানে শুনলাম, সেটা আপনি আজকে আমাকে শোনালেন। আজকে আমার মন থেকে অনেক অন্ধকার দূরীভূত হয়েছে, এবং অনেক জ্ঞান আপনার কাছ থেকে আমি পেলাম। তো আপনার যে সেবা আমি এতদিন করেছি, তার ফল আমি আজকে পেয়েছি। তো আপনি এত উপকার আমার করলেন, এর কি প্রত্যুপকার আমি করতে পারি, কারণ আমার কাছে তো কিছুই নেই দেওয়ার মতো যে আমি আপনাকে দেব, কারণ আমার যা আছে সেগুলো তো সব আপনারই, আবার আপনার যা সব আমারই, তাই কি দেব। এই বলতে বলতে তারা ঘুম চলে এলো এবং ঘুমিয়ে পড়লো। আমরা এতক্ষণ কি পেলাম প্রথম স্ট্যান্ডার্ডে, যে অবন্তী সুন্দরী এবং রাজবাহন যে দুজন ছিল, তারা গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো সেই ঘুমিয়ে পড়া পর্যন্ত আমরা পড়েছি। এরপরে দেখো, যে সুপ্তয়স্তু তয় স্বপ্নে, সুপ্তয়স্তু মানে সেই শোয়া বা শুয়ে আছে এমন, তয় স্বপ্নে সেই দুজন শুয়ে আছে, তাদের স্বপ্নে, বা তাদের, আমরা স্বপ্ন দেখি না, স্বপ্নের মধ্যে দেখবে আমরা নানা রকম জিনিস দ্রব্য আদি দেখতে পাই। হ্যাঁ, তো সেই তাদের স্বপ্নের মধ্যে বিষ গুণ নিগড়িত পাদ, বিষ, বিষ কথার মানে, বিষ কথার মানে হচ্ছে পদ্মের মৃণাল। মৃণাল বলতে পদ্ম ফুল তোমরা দেখেছো, পদ্ম ফুলের দেখবে একটা ডাঁটার মতো হয়, যেটা দড়ির মতো লাগে, সেই দড়ি বা ডাঁটাটাকেই বলা হয় মৃণাল। সেই পদ্মের মৃণালে নিগড়িত পাদ, অর্থাৎ পাগুলি বাঁধা বা জড়িয়ে গেছে এরকম, জঠরহ, অর্থাৎ একটি বৃদ্ধ, জঠর কথার মানে হচ্ছে বৃদ্ধ। দেখবে অনেকে বলে না কোনো ছেলেকে, যে তুই তো খুব পাকা হয়ে গেছিস, মানে জ্যাঠা ছেলে, জ্যাঠা কথার মানে হচ্ছে বয়স্ক। তো জঠর মানে হচ্ছে বয়স্ক, কচিত জাল পাদত অদৃশ্যতে, জাল পাদ অদৃশ্যতে, কচিত জাল পাদ অদৃশ্যতে, কথাটাকে ভাঙলে হবে। তাহলে অবন্তী সুন্দরী এবং রাজবাহন ঘুমিয়ে পড়লো। তারা ঘুমিয়ে পড়ে কি দেখতে পেল স্বপ্নে, না স্বপ্নে দেখতে পেল যে পদ্মের মৃণালে বা পদ্ম ফুলের যে দড়ির মতন যে মৃণাল বা ডাঁটি, সেই ডাঁটিতে একটি বৃদ্ধ হাঁস, জাল ও পাদ কথার মানে হচ্ছে হাঁস, বৃদ্ধ, এবং জঠর মানে বৃদ্ধ, কচিত মানে কোনো এক হাঁস, তার পায়ে ওই পদ্মের মৃণাল জড়িয়ে গেছে বা বাঁধার মতো হয়ে গেছে। প্রত্যবুদ্ধেতাং চৌভৌ, এই স্বপ্ন দেখার পরেই হঠাৎ করে প্রত্যবুদ্ধেতাং চৌভৌ, অর্থাৎ হঠাৎ করে সবার মানে দুজনেই জেগে উঠলো বা চমকে জেগে উঠলো। যেমন তোমরা দেখবে স্বপ্ন দেখো, অনেক সময় কোনো একটা অপ্রত্যাশিত আজে বাজে স্বপ্ন দেখবে আসে আমাদের চোখের মধ্যে বা ঘুমের মধ্যে, তো তখন দেখবো আমরা হঠাৎ করে জেগে উঠি না, যে কি এটা দেখলাম, মানে আমাদের মনে হয় যেন যে এটা সত্যি, তো আমরা জেগে উঠি। অথ তস্য রাজকুমারস্য
কমল মূঢ় শিশির কিরণ রজ্য দাম নির্গৃহীত মি, এটা মিরও আছে, এটা মি ব হবে, হ্যাঁ এটা দেখো এটা মি ব হবে, ঠিক আছে। নিগৃহীত মি ব রজত শৃঙ্খল পগূঢ়ং চরণ যুগলমাসিত। আমি আস্তে আস্তে কেন পড়ছি, কারণ আমি ভেঙে ভেঙে পড়ছি, এগুলো বড় বড় সন্ধি বিচ্ছেদ পদ, তা এগুলোকে আমাদের ভেঙে ভেঙেই পড়তে হবে। একসঙ্গে যদি কেউ পাণ্ডিত্য করে উচ্চারণ করতে যাও সেটাতে মুশকিল হবে, মানে তো বলতে পারবেই না, বরং উল্টো পাল্টা হয়ে যাবে। দেখো অথ তস্য, তাহলে কি হলো না, তাদের স্বপ্নে একটা বৃদ্ধ হাঁস যার পায়ে মৃণাল মানে জড়িয়ে গেছে এরকম হাঁসকে তারা দেখতে পেল। তারপরে কি হলো না, অথ তস্য, তারপরে তস্যস রাজকুমারস্য, সেই রাজকুমার, কার কথা বলা হচ্ছে, রাজবাহন, সেই রাজবাহন রাজকুমার কমল মূঢ় শিশির কিরণ রজ্জুদাম নিগৃহীতমিব, অর্থাৎ যেন পদ্মভ্রমে বা চন্দ্রকিরণ রূপ রজ্জু দিয়ে বদ্ধ এরকম। এখানে রজ্জু বলতে, রজ্জু কথার মানে হচ্ছে দড়ি, মানে রসা, তো সেই দড়ি দিয়ে, কিরকম দড়ি না শিশির কিরণ বলতে চাঁদের কিরণ থেকে তৈরি হয়েছে এরকম মনে হচ্ছে, চকচক করছে, ঝকঝক করছে একদম, তো সেরকম মনে হচ্ছে, সেরকম একটা রসা দিয়ে রজত শৃঙ্খল, অর্থাৎ একটি রজত, রজত কথার মানে হচ্ছে রূপ, তো রজত শৃঙ্খল উপগূঢ়ম, এই কথাটা মানে হচ্ছে রজত শৃঙ্খল উপগূঢ়ম, কথাটা মানে মানে সেই রূপোর শিকল দিয়ে তার পাগুলো বাঁধা রয়েছে এরকম, চরণ যুগলম আশিত, অর্থাৎ তার চরণ যুগল দুটি মানে ছিল, বাঁধা ছিল। তাহলে তারা ঘুম থেকে উঠে কি দেখতে পেলো, স্বপ্নে দেখছিল যে একটি হাঁসকে মানে হাঁস মৃণাল দিয়ে বাঁধা রয়েছে তার পাগুলো। এই স্বপ্ন থেকে উঠেই রাজকুমার অর্থাৎ রাজবাহন সে কি দেখতে পেলো, যে তার পাগুলো একদম চকচকে ঝকঝকে, মনে হচ্ছে যেন চাঁদের কিরণের একটা সুতো বা দড়ি, সেই দড়ি দিয়ে বাঁধা। সেই দড়িটা কিসের ছিল না, রজত শৃঙ্খল, রজত শৃঙ্খল মানে রজত কথা মানে হচ্ছে রূপোর শিকল দিয়ে তার চরণ যুগল, চরণ দুটি বাঁধা ছিল। তারপরে দেখো কি আছে, চরণ দুটি বাঁধা ছিল, এই এই পর্যন্ত হলো। এরপরে দেখো উপলব্ধৈব চ কিমেতৎ, উপলব্ধৈব চ কিমেতৎ, অর্থাৎ এই দেখা মাত্রই কিম এতৎ, অর্থাৎ কি এটা, কি দেখা মাত্রই না, রাজার বা যে রাজকুমার তার পাগুলি রজত শিকল বা রূপোর শিকল দ্বারা বাঁধা আছে, এরকম ঘটনা দেখার পরেই কি মেথড, অর্থাৎ এটা কি, এরকম বলে ইতি ইত্যতি, অর্থাৎ ইতি পরিত্রাস বিহবলা মুক্ত কণ্ঠ মা ক্রন্দন রাজকন্যা, অর্থাৎ এইরকম বলে, এটা কি এরকম করে আর কি, মনে করো হঠাৎ করে তুমি যদি ঘুমের মধ্যে উঠে তুমি দেখো যে তোমার পা দুটো বাঁধা, তাহলে তাহলে তুমি চিৎকার করে উঠবে, এটা তো স্বাভাবিক না। তো সেই রকমই রাজকন্যা, রাজকন্যা বলতে এখানে অবন্তী সুন্দরীর কথা বলা হচ্ছে, তিনি তার প্রিয় বা প্রিয়তম যে রাজবাহন তার পাগুলি বাঁধা দেখে সে বিহবল হয়ে গেল, মানে একদম তনছেট করে উঠলো এবং সে চিৎকার করে সবাইকে জানালো যে এটা কি হয়েছে, মানে চিৎকার করলো যে এটা কি, মানে এরকম করে, ঠিক আছে। তো এই স্ট্যান্ডার্ডটার এটাই মানে। এরপরে দেখো আমাদের 3 নম্বর প্যারাতে চলে যাই। এখানে আমরা কি পড়ছিলাম, যে যেন চ তৎ সকলমেব কন্যান্তপুর অগ্নিপীড়িতমিব পিশাচশ্চ অপহৃতমিব বেপমানম, কথাটা মানে যেন চ, অর্থাৎ এর আগের যে অংশটাতে আমরা কি পড়েছিলাম, যে অবন্তী সুন্দরী যিনি এখানে রানীর কথা বলা হচ্ছে, তিনি রাজবাহনের পাগুলিতে রজত শিকল বা রূপোর শিকল দ্বারা বাঁধিত আছে এমন অবস্থায় দেখে উৎকণ্ঠ হয়ে চিৎকার করতে লাগলো, এবং তার কথা শুনে সকল রাজ অন্তপুর মানে হচ্ছে রাজাদের যে রাজপ্রাসাদ, সেই অঞ্চলটাকে রাজ অন্তপুর বলা হয়। সেখানে রাজা রানী তাদের সমস্ত পরিবার এবং দেহরক্ষী তাদের চাকর বাকর সবাই কিন্তু সেখানে থাকে, যারা সেবার আর কি। তো সেখানে বলছে যেন তৎ সকলমেব, অর্থাৎ যেন চ তৎ, যেই না সে চিৎকার করলো এমন সময় কি হলো না, সকলমেব কন্যান্তপুরম, অর্থাৎ সমস্ত অন্তপুর নিবাসী যারা সেই রাজ অন্তপুরের মধ্যে ছিলেন তারা কি হলো না, অগ্নিপীড়িতমিব পিশাচশ্চপহৃতমিব বেপমানম, অর্থাৎ মনে হলো যেন আগুন লেগেছে কোথাও, অর্থাৎ আগুনের দ্বারা এই মানে অঞ্চলটা বেষ্টিত হয়ে গেছে এমন, এবং পিশাচ মানে ভূত বা প্রেতের দ্বারা যেন আক্রান্ত হয়ে গেছে সবাই এমন ভাবে, বেপমানম অর্থাৎ কাঁপতে কাঁপতে সবাই একদম সে ভয়ে মানে তটরস্থ হয়ে
সবাই আর কি, সবারই দেহ আর কি কাঁপছে এমন অনিরুহ্যমান তদায়ত্তই বিভাগম, অর্থাৎ তারা অনিরুহ্যমান মানে হচ্ছে অতীত ভবিষ্যতের জ্ঞান হারিয়ে তারা বিভাগম অর্থাৎ তারা সবাই মিলে সেখানে পৌঁছালো। অতীত ভবিষ্যতের জ্ঞান অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হয় না, বলে না যে কি করা উচিত ছিল কি উচিত না, তার জ্ঞান হারিয়ে ফেলেছে সবাই, মানে এমন চিৎকার শুনে সবাই সেরকম ভাবে ছুটছে। অগণ্যমান রহস্য অগণ্যমান রহস্য রক্ষা সময়ম অবনীতল বিপ্রিয়, এখানে সন্ধি বিচ্ছেদ গুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি যে অগণ্য, এই কথাটাকে ভাঙলে কি হবে, যে অগণ্যমান রহস্য রক্ষা সময়ম অবনীত অবনীতল, অবনীতল বলতে ভূমিতে, অবনী বলতে পৃথিবীকে বোঝায়, অর্থাৎ ভূমিতে প্রতিধ্যমান গাত্রম, প্রতিধ্যমান গাত্রম, অর্থাৎ মানেটা কি না বিবাহ বিষয়ক গোপনীয়তা, এখানে বলছে অগণ্য মান রহস্য, মানে যে গোপনীয়তা ছিল যে এখানে রাজা রাজবাহন এবং রানী বা হবু রানী অবন্তী সুন্দরী রয়েছে, সেই গোপনীয়তা রক্ষা কিন্তু কারোর দ্বারা আর হলো না। সবাই তো চিৎকার করছে যে কি হয়েছে কি হয়েছে, এমন অবস্থা আর কি। তো সবাই সেখানে ভূমিতে জমিতে লুণ্ঠিত হয়ে মানে শুয়ে পড়ে এরকম হয়ে আর কি সবাই চলে মানে হয়ে গেল কেঁদে আর কি, সবাই ভয়ে। আক্রান্দ্য, আক্রান্ত মানে হচ্ছে কান্না বা কি বলবো, সে কান্না হয় না, সবাই সুর করে কাঁদে, এরকম অবস্থা আর কি, কাঁদতে লাগলো। বিদীর্যমান কণ্ঠম, অর্থাৎ উচ্চস্বরে, আকন্দ বিদীর্যমান কণ্ঠম অর্থাৎ সবাই উচ্চস্বরে কাঁদতে লাগলো। অশ্রুস্রোত, অশ্রুস্রোত অবগুণ্ঠিত কপলতলম আকুলি বভূব, অর্থাৎ সবারই চোখে জলে তাদের গাল, কপল বলতে কি গালকে বোঝানো হয়, হ্যাঁ কপাল নয়, কপাল আলাদা কপল আলাদা, কপল বলতে গালকে বোঝানো হয়। তাদের অশ্রুতে অর্থাৎ চোখের জলে গালগুলি তাদের ভিজে গেল বা ব্যাকুল হয়ে পড়লো। তাহলে আমরা কি পেলাম যে রানী বা হবু রানী অবন্তী সুন্দরী তিনি কি করছেন না, তিনি রজত শিকলে বাঁধা রাজবাহনের পাগুলি দেখে তার প্রচন্ড কষ্ট হলো এবং তিনি চিৎকার করে উঠলেন, মানে একদম সহসাই। তো সেই মুহূর্তে তার রাজ অন্তরপুরে যারা ছিল তারা কি করলো না, তারা ছুটে চলে এলো, তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভূত ভবিষ্যতের জ্ঞান হারিয়ে একদম যে যা পাচ্ছে এরকম ভাবে ছুটে এলো। তো সেই মুহূর্তে তারা যে ওখানে আছে সেই যে একটা গোপনীয়তা, সেই গোপনীয়তা কিন্তু রক্ষার হলো না, এরকম অবস্থা হলো। এরপরে দেখো আমরা পড়ি, এরপরে প্যারা দেখো বলছে যে তুমুলে চাসমিন, এখানে চাসমিন কথাটাকে ভাঙলে চ অস্মিন কথা হয়। তুমুলে চাসমিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশ, ভেঙে ভেঙে বলছি, হ্যাঁ অনিয়ন্ত্রিত প্রবেশ, তুমুলে মানে সেই সময়, অর্থাৎ কোন সময়, যে লোকজন চারিদিকে ছোটাছুটি করছে, যে অন্তরপুর থেকে বা রাজাদের গৃহের ভিতর থেকে কে চিৎকার করলো এবং কি হয়েছে এই বিষয় নিয়ে জানার জন্য সবাই রাজার যে মানে রাজবাড়ি সেখানে সবাই ছোটাছুটি করছে। এবার এখানে একটা কথা বলে রাখি, এখানে রাজা রাজবাহন আর হবু রানী অবন্তী সুন্দরী কিন্তু লুক্কায়িত অবস্থায় আছে, অর্থাৎ লুকিয়ে আছে, তাদের পরিচয় কেউ জানে না। তাদের পরিচয় জানে কারা না, রাজপুরুষরা জানে, অর্থাৎ রাজা রক্ষী যারা যারা সৈন্য তারা জানে, কিন্তু এই যে যারা ছোটাছুটি হচ্ছে এরা অতটা জানে না। তো সবাই ছোটাছুটি করছে, সেই সময় অনিয়ন্ত্রিত প্রবেশ, অর্থাৎ যে যে পেরেছে চলে এসেছে। কিম কিং কিম অর্থাৎ কি হয়েছে কি হয়েছে, ইতি সহসা উপসৃত্য বিবিষু, অর্থাৎ এই বলে বলে সবাই ঢুকে পড়লো, কি হয়েছে কি হয়েছে এরকম কথা বলে বলে সবাই ঢুকে পড়লো। এবার সেখানে কি হলো, সেখানে আর একটা হলো যে অন্তর্বংশিক পুরুষাহা, অর্থাৎ সেখানে অন্তর্পুরুষ যারা অর্থাৎ রাজার রক্ষী। তাহলে এই যে রাজ প্রাসাদটার কথা বলা হচ্ছে রাজ অন্তর্পুর, এই রাজ অন্তর্পুরটা কার না রাজা চন্ডু বর্মার, এখানে রাজ অন্তর্পুর সেখানে সেখানে রয়েছে রানীরা, সেখানে কথাটা বলা হচ্ছে। তাহলে সেই রাজা চন্ডবর্মার রাজরক্ষীরা কিন্তু ঢুকে পড়লো, ঠিক আছে। দদৃশশ্চ তদ অবস্থাং রাজকুমার, এবং সেই অবস্থাতে রাজকুমারকে দেখতে পেল। রাজকুমার বলতে কে না, এখানে রাজবাহনের কথা বলা হচ্ছে, রাজবাহনকে সেখানে রাজ পুরুষরা দেখতে পেল যে ও এখানে রাজকুমার রয়েছে। তো হ্যাঁ, তদানুভাব নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছাস্তু, তাদের অনুভবে মানে যেহেতু রাজা রাজবাহন অত্যন্ত প্রভাবশালী রাজা এবং অত্যন্ত তার দাপট, তিনি পরাক্রমী প্রচুর মানে ভয়ঙ্কর বীর, তো তাই তাকে রাজপুরুষরা নিগ্রহিচ্ছাস্তু মানে মারতে বা ধরতে ইচ্ছা করলেও তার প্রভাবের দ্বারা তারা সেটা করতে সাহস পেল না, উৎপীড়ন করতে। কিন্তু সদ্য এব
এব তে তমর্থং, অর্থাৎ সেই কথাটি বা এই যে এখানে রাজা রাজবাহনকে দেখা গেছে, এই কথাটি চণ্ডবর্মনে, অর্থাৎ রাজা চণ্ডবর্মাকে নিবেদন চক্রু, অর্থাৎ রাজা চণ্ডবর্মাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিবেদন করলো বা জানিয়ে দিল। তাহলে এখানে রাজা চণ্ডবর্মার কথা পাওয়া যাচ্ছে। রাজা চণ্ডবর্মার রাজবাড়িতে এখানে রাজবাহন এবং অবন্তী সুন্দরী লুকিয়ে রয়েছে। তো সেখানে সেই লুকিয়ে থাকাটা কেউ জানছিল না, কিন্তু সহসাই তাদের মধ্যে এরকম ঘটলো, অবন্তী সুন্দরী চিৎকার করে উঠলো এবং তার চিৎকার শুনে রাজার অন্তঃপুরের সমস্ত কর্মীরা সবাই ছুটে এসে এই ব্যাপারটা কিন্তু জানাজানি হয়ে গেল, আর গোপনীয়তা রইল না। এবং রাজবাহনকে রাজরক্ষীরা কিন্তু চিনে নিয়েছে যে এটা রাজা রাজবাহন। তো সেই খবর কিন্তু এবার চণ্ডবর্মা রাজার কানে চলে গেল। তাহলে গল্পটা আমরা কতদূর জানলাম যে রাজা রাজবাহনের সেখানে রয়েছে সেই বৃত্তান্তটি রাজরক্ষীরা বা রাজপুরুষরা সকলে কিন্তু চণ্ডবর্মা নামের যে রাজা তার কাছে নিবেদন করলো। এরপর চণ্ডবর্মা সেই বৃত্তান্ত শুনে সে কি বলছে দেখো, দেখো এখানে যে সোহপি কোপাদ আগত্য, কোপাদ আগত্য রয়েছে না, এটা সন্ধি বিচ্ছেদ করলে কোপাদ, কোপ কথার মানে কি রেগে যাওয়া, ক্রুদ্ধ হয়ে যাওয়া। আগেকার দিনে মুনি ঋষিরা দেখবে কোপ মানে অভিশাপ দিত না, কোপাদ মানে রেগে গিয়ে। নির্দহন ইবা দহন গর্ভয়া, মানে যেন এমন রেগে গিয়েছে এবং এমন কি বলবো মানে রাগ হয়ে গেছে তার চণ্ডবর্মা রাজার, যে তার মনে হচ্ছে যেন যে তার চোখ থেকে আগুন মানে একদম সেই ভয়ঙ্কর অগ্নি গর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। দৃশা, অর্থাৎ সেই অগ্নি মানে গর্ভ পরিস্থিতি, দৃশা মানে সে মানে দেখছে অগ্নিগর্ভ পরিস্থিতিতে বা দৃষ্টিতে। তারপরে দেখো নিসাম্য উৎপন্ন প্রত্যভিজ্ঞ, সেই অগ্নিগর্ভ বা অগ্নিদৃষ্টিতে দেখে চিনতে পারলো। নিসাম্য কথার মানে হচ্ছে দেখে, উৎপন্ন প্রত্যভিজ্ঞ কথার মানে হচ্ছে চিনতে পারা। কাকে চিনতে পারলো না, রাজা রাজবাহনকে চিনতে পারলো যে এই তো সেই, কে না এ আমার ভাই দারুবর্মা, তার মৃত্যুর কারণ, মানে এও একটা কারণ। দেখো এরপরে পড়ি, কথং স এবাই সহ, এই তো কি আশ্চর্য, কথম বলতে কি আশ্চর্য, এই তো সেই, এই তো সেই মানুষ। মদ অনুজ মরণ নিমিত্ত ভূতায়াহা, আমার অনুজ, মদ অনুজ বলতে আমার অনুজ, অনুজ কাকে বলা হয়, ছোটদেরকে বলা হয়। মনে করো আমি, আমার যদি ভাই থাকে তাহলে আমার ভাইকে আমার অনুজও বলা হয়, ঠিক আছে, মানে একই মায়ের গর্ভজাত যিনি বয়সে ছোট তাকে অনুজ বলা হয়। তাহলে মদ অনুজ মরণ নিমিত্ত ভূতায়া, আমার অরুণ মানে অনুজের ভাইয়ের মৃত্যুর কারণ পাপায়া, পাপি বা পাপকারী এমন, বালচন্দ্রিকায়াহা, বালচন্দ্রিকা নামের আবার একটি মানে রানীর কথা পাওয়া যাচ্ছে। দেখো বালচন্দ্রিকা আয়াহা প্রত্যয়, প্রত্যয় কথার মানে হচ্ছে প্রতি বা স্যামি, স্যামি প্রত্যয় বালচন্দ্রিকা আয়াহা প্রত্যয় অত্য, এখানে সন্ধি বিচ্ছেদ করলে অত্য অভিনিবিষ্ট বিত্তীয় দর্পস্য, সেই বালচন্দ্রিকা নামের যিনি রানী তার পত্নী অত্যন্ত বিত্ত মানে কি বলবো অহংকারী। এটা কে বলছে, চণ্ডবর্মা কিন্তু বলছে যে অত্যন্ত অহংকারী সেই মানুষ। বৈদেশিক বণিক পুত্রস্য পুষ্পোদ্ভবস্য, বৈদেশিক বণিক পুত্র কে না পুষ্পোদ্ভব নামের একজন রাজা, সে কে না বালচন্দ্রিকা যে রানী আছে তার স্বামী পুষ্পোদ্ভব। পুষ্পোদ্ভবস্য, ভবস্য কথার মানে হচ্ছে এর, পুষ্পোদ্ভবের মিত্রং, তাহলে এই যে রাজবাহন যাকে এখানে চণ্ডবর্মা পেয়েছে সে কে না, সে হচ্ছে চণ্ডবর্মার ভাই দারুবর্মা নামের যে রাজা ছিলেন তার মৃত্যুর কারণ কে না, তাকে মেরেছিল পুষ্পোদ্ভব। সে পুষ্পোদ্ভব কে, পুষ্পোদ্ভবের বলে একজন রাজা, সে বালচন্দ্রিকার মানে স্বামী পতি। তো তার মিত্র, তার বন্ধু হচ্ছে এই রাজবাহন। রূপমত্ত, রূপমত্ত বলতে অত্যন্ত রূপের দ্বারা মানে সৌন্দর্যে গর্বিত, নিজের গর্বিত। কলাভিমানী, কলাভিমানী বলতে দেখবে একটা কথা আছে না যে ছলে বলে কৌশলে, সেই কলা, এটা ছলে বলে নানা রকম মানে কলা করতে পারে, নানা রকম মানে ছলনা করতে পারে, সেই রকম কে না, এখানে কার কথা বলা হচ্ছে না, সেই পুষ্পোদ্ভবের কথা বলা হচ্ছে এবং রাজবাহনের কথা বলা হচ্ছে যে এরা অত্যন্ত মানে ধনে গর্বিত, রূপে গর্বিত এবং নানা রকম ছলনাকারী পাপী এরা। কে বলছে না, রাজা চণ্ডবর্মা বলছে। নৈকবিধ, তারপরে দেখো নৈকবিধ বিপ্রলম্ভ উপায়, নৈকবিধ বিপ্রলম্ব উপায় দিয়ে চলছে। দেখো পাট
বাবর্জিত পাঠ বাবর্জিত মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুভাব। এই পুরো একটা কথা দেখো কত বড় সন্ধি বিচ্ছেদ, মানে সন্ধি করে কতগুলো শব্দে সন্ধি বিচ্ছেদ করে করা হয়েছে, বুঝতে পারছো। নৈকবিধ বিপ্রলম্ব পায়, মানে এরা কারা না, এরা অনেক রকম প্রতারণায় দক্ষ এবং অজ্ঞ পৌরজন। পৌরজন বলতে নাগরিক, যারা শহরে বাস করে, সেই সেই সাধারণ জনসাধারণকে মিথ্যা আরোপিত, এরা মিথ্যা বোঝায় এবং ভুল বুঝিয়ে দেবতানুভাব, অর্থাৎ দেবতার মতো মানুষ তাদেরকে শ্রদ্ধা করে। এরা কিন্তু মোটেও দেবতা নয়, এরা অত্যন্ত ছল কপটকারী। কে বলছে না, চন্দ্রবর্মা বলছে তাদেরকে। দেখবে আমাদের যখন কারোর কোনো বিষয়ে ঝগড়া ঝামেলা হয়, লোকে বলে না যে ও একটা বাজে লোক, অত্যন্ত খারাপ, হ্যাঁ, ছলনা করে, পাপী, আজে বাজে করে বেড়ায়, এরকম বলে না, ঠিক সেরকম চন্দ্রবর্মা রেগে গিয়ে এটা বলছে। তারপরে দেখো কপট, কপট ধর্ম কঞ্চুক এবং মিথ্যা ধর্মের কঞ্চক, মানে রক্ষাকারী, মানে তারা এমন দেখায় জনসাধারণের কাছে যে যেন তারা খুবই ধার্মিক, এমন কিছু নয়। নিগূঢ় পাপ শীল চপল ব্রাহ্মণ ক্রবা, নিগূঢ় মানে তারা অত্যন্ত মানে গুপ্ত পাপ কাজকারী আর কি, মানে পাপ কাজ যারা করে এমন ব্রাহ্মণ ক্রবা, ব্রাহ্মণদের কলঙ্ক। মানে এই যে রাজা রাজবাহন এবং পুষ্পোদ্ভবের কথা বলা হচ্ছে, তারা চন্দ্রবর্মা নামের রাজা, তার ভাই দারুবর্মা তার মৃত্যুর কারণ, তাকে মেরে ফেলেছে কিছু করার জন্য। তো রাজা চন্দ্রবর্মা এখন তাদেরকে মানে কি বলবো, সে গালমন্দ দিচ্ছে আর কি, যে তারা মিথ্যাচারী পাপী এরকম করে দিয়ে শেষে কি বলছে দেখো, যে ব্রাহ্মণক্রব, মানে তারা ব্রাহ্মণদের কলঙ্ক, এরকম বলা হচ্ছে। তারপর দেখো কথমিবা, এখানে সন্ধি বিচ্ছেদ করে করে আমি পড়ছি কিন্তু, হ্যাঁ, কথমিবা অর্থাৎ এই ধরনের লোক। এবার দেখো এখানে আরেকটা অন্য প্রসঙ্গ আসছে, যে কথমিবা কি করে, এ না অনুরক্তা, অর্থাৎ এই ধরনের মানুষদের প্রতি ভালোবাসা, অনুরক্ত মানে তাদের প্রতি ভক্তি কিভাবে আসে। মাদ্রিসেসু অপি, মানে আমার মতন পুরুষ সিংহেসু, মানে একদম একটা সিংহ পুরুষ, মানে একদম প্রকৃত পুরুষ মানুষ, সাবমানা, আমাকে অবজ্ঞা করে, অবজ্ঞাকারিণী, পাপেয়ম অবন্তী সুন্দরী। তাহলে এখানে অবন্তী সুন্দরী কথা বলা হচ্ছে। অবন্তী সুন্দরী কি করেছিল না, রাজা চন্দ্রবর্মার সাথে তার বিবাহ ঠিক হয়েছিল, সে তাকে বিবাহ না করে রাজা রাজবাহনকে বিবাহ করেছে। তো এখানে আবার সেই রাগটা এখানে বলছে চন্দ্রবর্মা, যে এই সব পাপী মানুষ এদেরকে আবার বিয়ে করেছে, এদের প্রতি আবার অনুরক্ত হয়েছে, মানে এদেরকে বিয়ে করেছে আমার মতো পুরুষ সিংহের, মানে সিংহের বাচ্চাকে ছেড়ে দিয়ে, ঠিক আছে, পাপী অবন্তী সুন্দরী এরকম বলছে, ঠিক আছে। তারপরে দেখো পশ্চাতু, দেখুক, কাকে বলা হচ্ছে না, অবন্তী সুন্দরীকে বলছে যে দেখো এখন কেমন লাগে। কি হচ্ছে না, পতিম অদ্বৈব, অর্থাৎ তার প্রতীকে আজই শুল শুলা, এবং এখানে কথাটাকে সন্ধি বিচ্ছেদ করো, দেখো শুলা বতং শীতম, শুলা বতম শীতম ইয়ম অনার্য শিলা, শুলা বতং শীতম, তারপরে হচ্ছে তোমার ইয়ম অনার্য শিলা, এইভাবে সন্ধি বিচ্ছেদ করা। তোমরা পড়ার সময়তেও কিন্তু এইভাবে সন্ধি বিচ্ছেদ করে করেই পড়বে। এই দণ্ডির লেখা যে কোনো মানে লেখা অত্যন্ত জটিল হয়, সন্ধি প্রচুর ইউজ করেন উনি, মানে একদম অনেকগুলো শব্দকে একবারে সন্ধিতে পাঞ্চ করেন, সেই জন্য দণ্ডির লেখা কোনো কাব্য পড়তে গেলে অবশ্যই সন্ধি বিচ্ছেদ করে করে পড়তে হবে আমাদেরকে। শুলাবতং শীতম ইয়ম অনার্য শিলা, অর্থাৎ তাহলে এখন দেখুক, সেই অবন্তী সুন্দরীকে বলছে যে এখন দেখুক এই অনার্যশীল, মানে এই অনার্য তার প্রতীকে কি করা হবে না, শুলে চড়াবো আমি আজকে, দেখুক কুলপাংসিনী, মানে সেই কুলকলঙ্কিনী। আমরা কুলকলঙ্কিনী মানে বলতে, কুল কথার মানে হচ্ছে বংশ, বংশের যে মান মর্যাদাকে বিসর্জন দিয়েছে অবন্তী সুন্দরী, সেই কুলকলঙ্কিনীকে বলা হচ্ছে এখানে। অবন্তী সুন্দরীকে রাজা চন্দ্রবর্মা কুলকলঙ্কিনী বলে এখানে অভিহিত করছে, ঠিক আছে। মানে তার প্রতি একটা রাগ আছে যে সে তাকে বিবাহ করেনি, সেই জন্য। ইতি নির্ভৎসয়না, এইভাবে ভৎসনা করে, মানে নির্ভৎসনা বলতে ভৎসনা করতে করতে, আমরা দেখবো অনেক লোককে ভৎসনা করি, মানে অনেকে করে দেখবে ভৎসনা করে, ছোট করে, ঠিকভাবে এইভাবে তিরস্কার করতে করতে, ভৎসনা করতে করতে, ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট, ললাট কথার মানে কি, কপাল, ভীষণ ভ্রুকুটি, আমরা দেখবে ভয়ঙ্কর রাগ হলে মানুষেরও কি হয়, কপালে ভাঁজ পড়ে, ঠিক সেরকমই বলছে ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট, মানে সারা কপাল একদম সেই ক্রুদ্ধ হয়ে রাগে ভাঁজ পড়ে গেছে। কাল কাল কথার মানে হচ্ছে যমরাজ, সেই যম দেবতা, সেই যমের মতন, কাল লৌহ দণ্ড কর্কশেন, একটা কালো রঙের মানে লৌহ দণ্ড, মানে মনে হচ্ছে যেন
সেই মানুষটাকে মানে চন্দ্রবর্মা রাগে এমন হয়ে গেছে, তাকে মনে হচ্ছে তখন সেই কালো কুচকুচে সেই যমরাজের মানে রূপ এরকম মনে হচ্ছে। বাহু দণ্ডেন্য অবলম্ব্য হস্তাম্বুজে রেখাম্বুজ রথাং রথ। এখানে দেখো ভালো, আমি একসঙ্গে বলি, বাহু দণ্ডেন অবলম্ব মানে তার বাহু মানে হাতে ধরে, সে হাত দিয়ে অবলম্ব ধরে, হস্তাম্বুজে অর্থাৎ তার হাতের তালুটিকে, রেখাম্বুজ রথাঙ্গীয় লাঞ্ছনে, রেখাম্বুজ রথাঙ্গীয় লাঞ্ছনে, এখানে লাঞ্ছনে হবে, হ্যাঁ কথাটা টাইপ মিস্টেক হয়েছে, লাঞ্ছনে রাজপুত্রং ভাষম আচকর্ষীয় হবে, হ্যাঁ ঠিক আছে, আচকর্ষীয় মানে তাকে আকর্ষণ মানে তুলে নিল। তাহলে কি হলো না, সেই যমদূতের মতন দেখতে কালো কুচকুচে হয়ে রেগে কপাটে ভাঁজ হয়ে চন্দ্রবর্মা রাজা দুহাত দিয়ে রাজপুত্রং, রাজপুত্র কাকে না রাজবাহনকে দুহাত দিয়ে টেনে সেখান থেকে তুললো মানে সজোরে, এটা এখানে বলা আছে। এরপরের অংশটি দেখো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখো কি বলা আছে যে শতু সেই রাজবাহন স্বভাব ধীর, অর্থাৎ তার অত্যন্ত ধীর স্বভাব সম্পন্ন তিনি। রাজবাহনকে কি করলো না রাজা চন্দ্রবর্মা এসে দুহাত দিয়ে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সর্ব পৌরুষাতি ভূমি, অর্থাৎ তার মধ্যে সকল প্রকার পৌরুষের বা পুরুষ মানুষের যা যা গুণ হয় তার ভূমি মানে তিনি মানে উত্তম আধার বা একদম সমস্ত ভালো গুণের তিনি সম্ভার। তারপরে দেখো সহিষ্ণু তৈক্য প্রতিক্রিয়াং, অর্থাৎ তার সহিষ্ণুতাই কিন্তু একমাত্র অবলম্বন, তিনি সহিষ্ণু অর্থাৎ তিনি সব সহ্য করে নেন। দৈবীমেব অর্থাৎ দৈবীম এব, অর্থাৎ এই যে দৈবী মানে দৈবী বলতে কথা মানে হচ্ছে যে এই যে বিপদ দৈব, সেটার কথা বলা হচ্ছে যে দৈবী এই যে বিপদ হয়েছে, তম আপদম অবধার্য, অর্থাৎ এই বিপদটাকে নিশ্চিত বিপদ হলো, ঠিক আছে, নিশ্চিত করে বা সে কি বলছে তার প্রিয়তমা অবন্তী সুন্দরীকে যে স্মর তস্যা হংসগামিনী, স্মর কথার মানে হচ্ছে স্মরণ করো বা মনে মনে ভাবো, হংসগামিনী তস্যা হংসগামিনী, অর্থাৎ স্মরণ করো হে হংসগামিনী, হংসগামিনীর কথার মানে হচ্ছে সেই অবন্তী সুন্দরীকে বলছে, হে হংসগামিনী স্মরণ করো, মনে মনে করো বা মনে ভাবো সেই হংস বৃত্তান্ত, হংস কথায়াহা, সেই হংস বৃত্তান্ত বলতে সেই স্বপ্নে তারা যেটা দেখছিল যে সে প্রথমেই আমরা পড়েছি টেক্সের যে একটি বৃদ্ধ মানে হাঁসের পায়ে মৃণাল দ্বারা বদ্ধ হয়ে গেছে, তারপরই তাদের ঘুম ভাঙলো, সেই যে বৃত্তান্ত সেটাকে স্মরণ করার কথা বলা হয়েছে। সহস্য বাসু, অর্থাৎ একটু সহ্য করো হে প্রিয়তমা বা একটু সহ্য করে নাও হে প্রিয়তমা, এরকম বলছে, একটু সহ্য করো। মাস অদ্বয়ম, অর্থাৎ 2 মাস মতো। ইতি প্রাণ পরিত্যাগিনী পরিত্যাগ রাগিনী প্রাণ সমাং সমাস্য, প্রাণ সমাং, আমি কেটে কেটে পড়ি, ইতি মানে এই বলে, মাস অধ্যায় অর্থাৎ 2 মাস মতো সহ্য করে নাও। প্রাণ পরিত্যাগিনী পরিত্যাগ রাগিনী, অর্থাৎ অবন্তী সুন্দরী রাজবাহনকে ধরে নেওয়া মানে ধরে নিয়ে যাচ্ছে, সেরকম সময় সে প্রাণ পরিত্যাগ করতে চাইছে যে আমি আর বাঁচবো না, এই জীবনে আমি আর বাঁচবো না। প্রাণ পরিত্যাগ রাগিনী মানে সে প্রাণ দিতে উদ্যত। প্রাণ সমাম, অর্থাৎ তার প্রাণের সমপত্নী, প্রাণের সমাম বলতে মানে রাজা রাজবাহনের প্রাণ তার নিজের পত্নী, প্রাণের সম সেই পত্নী অবন্তী সুন্দরীকে সমাসাস্য, সমাসাস্য কথা মানে হচ্ছে আশ্বস্ত করে, অরিবস্যতামা, অরিবস্যতামা আর্যুষিত আসিত, অর্থাৎ স্বীকার করে নিল, অরি কথার মানে হচ্ছে শত্রু, শত্রুর বশ্যতা স্বীকার করে নিল, তাহলে রাজা চন্দ্রবর্মার বশ্যতা স্বীকার করে নিল। অবন্তী সুন্দরীকে মাস 2 এর জন্য অপেক্ষা করতে বলা হলো, সেই ধৈর্যশীল রাজা রাজবাহন তার প্রাণের সমপত্নী অবন্তী সুন্দরীকে এই কথা বলে গেল যে আমি আমাকে ধরে নিয়ে যাচ্ছি বা জেলে নিয়ে যাবে, মাস 2 মতো তুমি অপেক্ষা করো এবং সেই হংস বৃত্তান্ত যেটা আমরা স্বপ্নে দেখেছিলাম সেই হংস বৃত্তান্তটিকে স্মরণ করো। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের সকলের প্রয়োজনে লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।